ইরান আক্রান্ত হলে শত্রুদের উপর নরক নেমে আসবে। ফিলিস্তিন ইসরায়েল সমস্যার সমাধানে যে আহ্বান জানালেন এরদোয়ান। বাংলাদেশে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সাব জেলে কেন, প্রশ্ন গুমের শিকার স্বজনদের। এবং শেখ হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান বলেছেন, তার দেশ ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত আছে। একই সঙ্গে তিনি শত্রুদের সতর্ক করে দিয়ে বলেছেন যে তেহরান শত্রুদের উপর নরক নামিয়ে আনবে। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর মঙ্গলবার তেহরানে ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরজির সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন। জুন মাসে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনের দিকে ইঙ্গিত করে কমান্ডার সতর্ক করে দিয়েছিলেন যে শত্রুরা আঞ্চলিক দেশগুলোর ঐক্যকে দুর্বল করতে চাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী কমান্ডারদের হত্যা এবং নাশকতার মাধ্যমে ইরানের জাতীয় সংহতিকে ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু সর্বোচ্চ নেতার প্রজ্ঞা এবং জনগণের সর্বোচ্চ স্তরে সতর্ক থাকায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। জেনারেল পাকপুর বলেন, শত্রুরা ভেবেছিল যে সংঘাতের প্রথম দিনগুলোতে আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি হ্রাস পাবে, কিন্তু আমরা শক্তি এবং নির্ভুলতার সাথে কাজ করেছি। মেজর জেনারেল পাকপুর 12 দিনের যুদ্ধের সময় ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ইরাকের প্রচেষ্টার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি মাঠ কমিটি প্রতিষ্ঠার আহ্বান জানান। এই গোষ্ঠীগুলো উভয় দেশের নিরাপত্তার জন্য হুমকি এবং যৌথ সহযোগিতার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে ইরাকি কর্মকর্তা ইসরায়েলি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতির দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইহুদিবাদী যুদ্ধে শত্রুরা আশা করেছিল যে ইরানি জনগণ তাদের নিজস্ব ব্যবস্থার বিরুদ্ধে জেগে উঠবে, কিন্তু এর পরিবর্তে বিপ্লবের নীতির প্রতি ইরানি জনগণ ঐক্যবদ্ধ এবং আনুগত্য প্রদর্শন করেছে। ইরাকি উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আঞ্চলিক দেশগুলোর ঐক্য গুরুত্বপূর্ণ। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সাথে আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এবং এই অঞ্চলের যুদ্ধবাজ ইসরায়েলের স্বার্থ সুরক্ষার জন্যই মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র এই ঘোষণা করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র আরও যোগ করেছেন, রুবিও ইরাক তুরস্ক পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি পুনরায় শুরু করার জন্য ইরাকি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, যা ইরাক, তুরস্ক এবং আমেরিকান কোম্পানিগুলোকে উপকৃত করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ওয়াশিংটনের স্বার্থ এবং নীতির সাথে সামঞ্জস্য রেখে এবং ইসরায়েলের পক্ষ নিয়ে এমন সময় ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ সহ ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের আহ্বান জানালেন, যখন ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলি স্বাধীন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইরানের আঞ্চলিক প্রভাব সম্পর্কে দাবিগুলোর পুনরাবৃত্তি করে তাদের নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রুবিও আরও দাবি করেছেন, তার ভাষায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ওই দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর সাথে বৈঠকে তিনি একথা বলেন। ফিলিস্তিন ইসরায়েল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গাজায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে এরদোয়ান বলেন, স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। এই বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, এরদোয়ান সিরিয়ায় রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন। কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এরদোয়ান বলেন, বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েতের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে 20,000-এর বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন। আহত হয়েছেন আরও 31,000-এর বেশি শিক্ষার্থী। মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় 19,910 জন এবং পশ্চিম তীরে আরও 148 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। একই সময়ে গাজায় 30,097 জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে 1,042 জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮,২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১,৭০,৩০০ জন। অধিকৃত পশ্চিম তীরেও একই সময়ে হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। সেখানে অন্তত ১,০৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়, ১০,৩০০ জন আহত এবং আরও ২০,০০০-এর বেশি মানুষকে আটক রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে ১,৬০০ জন শিশু। আওয়ামী লীগের বিগত ১৫.৫ বছরের বিভিন্ন সময়ে গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। তারা বলেন, অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে, কিন্তু সাব জেলের নামে কোনো বৈষম্য করা যাবে না। মানবতা বিরোধী অপরাধের গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের বুধবার হাজির করার পর সাংবাদিকদের নিকট এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি, লেফটেন্যান্ট জেনারেল হাসিনুর রহমান প্রমুখ। আয়নাঘরে দীর্ঘ ৮ বছর গুমের শিকার জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি বলেন, অভিযুক্ত এসব সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র্যাবে এসে অপরাধে জড়িয়েছেন। তাদের সংখ্যা ১% নয়, তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে নিন্দা করা সমীচীন নয়। তিনি বলেন, আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িতদের কঠোর শাস্তি চাই। উপস্থিত গুমের শিকার আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না। অন্য আসামিদের মতোই তাদের জেলে রাখতে হবে, যেমনটা রাখা হচ্ছে গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে। প্রয়োজনে তাদের ডিভিশন দেওয়া যেতে পারে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, খুন ও জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গুমের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার সকাল 8:30টার পর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকাল 8টার পর 3 মামলার উপর শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে প্রেস ব্রিফিং এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজ 3টি মামলার মোট 15 আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র্যাবের টিএফআই সেলে গুম, নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 আসামির 10 জনকে আনা হয়। পরে তাদের গ্রেপ্তার দিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য 2টি পৃথক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 7 দিন তথা 29 অক্টোবরের মধ্যে এ বিজ্ঞাপন দেওয়া হবে।